দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে নানা সময় তথ্য দেওয়ার, এবং এই তথ্যগুলো আপনি ঘরে বসে পেতে পারেন। কিভাবে আপনার জীবনটাকে সহজ করে নেওয়া যেতে পারে সেটি মূলত দি ভিউজ অনুষ্ঠানে আমরা করে থাকি। আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আপনি কিভাবে আপনার জন্য হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানটা ঠিক করবেন, অর্থাৎ কোন হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত সেটি আপনি বুঝতে পারবেন। এবং পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বাড়ি কেনার আগে ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে কোন কোন ধরনের সতর্ক থাকবেন, কোন কোন বিষয়গুলো আলোচনা করবেন, সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন একজন হোম লোন অফিসার। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো আপনার জন্য কোন হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান উপযুক্ত। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা কোয়ালিফাইড হেলথ প্ল্যান কিংবা QSP প্ল্যানের অন্তর্ভুক্ত তারা তাদের ওপেন এনরোলমেন্টটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে নভেম্বরের 1 তারিখ থেকে, চলবে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। এর মধ্যেই শুধু আপনি নন, মিলিয়ন্স অফ আমেরিকান তারা সিদ্ধান্ত নিতে হবে, এবং তাদের যারা যেখানে তারা চাকরি করেন সেখানেও এই বিষয়গুলো গুরুত্ব পাবে। তাই আমরা এই বিষয়টি নির্ধারণ করেছি এবং স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মার্কেট প্লেস ফ্যাসিলিটেড এনরোলার, তিনি মেট্রো প্লাস হেলথে কাজ করেন, মনির জামানকে। মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। দর্শক, আজকের আলোচনায় যে বিষয়গুলো আমরা গুরুত্ব দেব, আপনি যখন আপনার হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানটা ঠিক করবেন তখন সেখানে কয়েকটা বিষয় আপনার কাছে গুরুত্ব পাবে। শুরুতে যে বিষয়টি গুরুত্ব পেতে পারে সেটি হলো আপনার কত বাদ যাবে ইন্স্যুরেন্স থেকে, অর্থাৎ ডিডাক্টেবল কত, সে বিষয়টি আসতে পারে। চিকিৎসক অর্থাৎ ডাক্তার কভার করেন কিনা, প্রেসক্রিপশন কভার করেন কিনা, একই সাথে কো ইন্স্যুরেন্সের বিষয়টি আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করব, এবং ইন্স্যুরেন্স লিমিট কিংবা ইন্স্যুরেন্সের সীমাটা কত হতে পারে সে বিষয়গুলো জানার চেষ্টা করব। যারা দেখছেন তারা যদি প্রশ্ন করতে চান, আমাদের টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি, সে নাম্বারে টেলিফোন করে আপনারা আমাদের সাথে আলোচনায় অংশ নিতে পারবেন। একই সঙ্গে অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও প্রশ্ন করতে পারবেন। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মনি ভাই, যেটি আপনার কাছে জানতে চাই সেটি হলো, কে একজন ভাবছেন তিনি একটা ইন্স্যুরেন্স প্ল্যান নেবেন, তখন তিনি আসলে কোন বিষয়গুলো গুরুত্ব দেবেন, তার কাছে কোন ইন্স্যুরেন্সটা ভালো, তিনি সেটা কিভাবে বুঝবেন? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আর এটা প্রত্যেকটা কনজিউমারকে জেনে রাখা উচিত আপনার কোন হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানটা আপনি পিক করবেন। সো এখানে আপনারা নিউ ইয়র্ক সিটিতে যারা থাকেন তাদের ক্ষেত্রে বেসিক্যালি নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ইন্স্যুরেন্স খুব অ্যাফোর্ডেবল, যেটা নাকি আপনি ইনকাম লিমিট যদি আপনার কম থাকে তাহলে আপনি মেডিকেড পাবেন। তারপরে আরেকটা ধাপ আছে, সেটা হলো এসেনশিয়াল প্ল্যান 1। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইনকাম রেঞ্জ, এটা খুব গুরুত্বপূর্ণ। আর ইনকাম লিমিট যদি অনেক বেশি হাই হয়ে যায়, যেটা বলতেছিলেন কোয়ালিফাইড হেলথ প্ল্যান, সো সেই ক্ষেত্রে সেই ইন্স্যুরেন্সটা পিক করতে হবে, যেটা নাকি আপনার পারচেস করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে নিঃসন্দেহে এই প্ল্যানগুলো ইনকাম লেভেলের উপর নির্ভর করে, অর্থাৎ কোন ইনকাম লেভেলের সাথে কোন ইন্স্যুরেন্স প্ল্যানটি যায় সেটি একটু আপনার কাছে জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। আমি এই ক্ষেত্রে একটা জাস্ট সুবিধার জন্য আমি বলি, যদি একজন হাউস হোল্ড মেম্বার থাকে হেলথ ইন্স্যুরেন্স করতে চান, আপনার ইনকাম, এটা 2024 সালের ইনকাম গাইডলাইন, 2025-এরটা আমরা এখনো পাইনি, এটা জানুয়ারিতে আসবে। তো একজন যদি হাউস হোল্ড মেম্বার থাকেন তাহলে আপনার যদি $20,700 বছরে ইনকাম এর নিচে থাকে তাহলে আপনি ফ্রি ইন্স্যুরেন্স, নো কোপে, নো প্রিমিয়াম, নো ডিডাক্টেবল, নাথিং, সবকিছু কভার করবে। আর 20,700 এটা আমি একজন বললাম, আর দুজন যদি হয় তাহলে সেটা দাঁড়াচ্ছে $28,000। সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ড ওয়াইফ এবং 2 বাচ্চা হয় সেই ক্ষেত্রে 43,000। তো 4 জন ফ্যামিলির জন্য 43,000-এর নিচে যদি ইনকাম থাকে বছরে, তাহলে আপনি কোনো কোপে, ডিডাক্টেবল, নাথিং, সবকিছু আপনার কভার করবে। তো নেক্সট স্টেপ হলো আরেকটা দাঁড়াচ্ছে, এটা ইনকাম প্রভারি গাইডলাইন, এটা একটু খেয়াল করবেন। এটা অবশ্যই আপনি গুগল করে পেয়ে নিতে পারেন, অথবা আমাদের ফোন করলে আমরা জানিয়ে দেব। সো সেই ক্ষেত্রে আপনার যেটা 200% ইনকাম গাইডলাইন ছিল সেটা এক্সটেনশন করে 250% পর্যন্ত করেছে, কারণ ইনকাম সবারই বেড়েছে এখন। সো সেই ক্ষেত্রে 250% পর্যন্ত আপনার ফ্রি ইন্স্যুরেন্স পেতে পারেন। সেই ক্ষেত্রে একজনের জন্য যেটা ছিল আপনার বলেছিলাম 20,700, সেটা দাঁড়িয়েছে 37,000 পর্যন্ত। সো খেয়াল রাখবেন, এটা যখন ইন্স্যুরেন্স পিক করবেন, যদি আপনার জব থেকে ইনকাম $37,000 এর নিচে থাকে
তাহলে আমি বলবো যে আপনি এই নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ এই ইন্স্যুরেন্সটা পিক করতে পারেন। আবার এইখানে অনেক ধরনের ইন্স্যুরেন্স আছে, মেট্রো প্লাস হেলথ, আমি কাজ করি মেট্রো প্লাস হেলথ প্ল্যানে, হেলথ ফার্স্ট, ফিডালিস কেয়ার। সো মূল কথা হলো 37,000, ওইটাই আমি আসছি। সেখানে আপনার একটু কোপে দিতে হবে, সেটা হলো প্রাইমারি ডক্টর $15 কোপে, অ্যানি স্পেশালিস্ট $25 কোপে, আর মেডিকেশন $3 থেকে $6 কোপে দিতে হবে। তো আবার বলছি, একজনের জন্য $37,000, 650। সেক্ষেত্রে দুজন হাজবেন্ড ওয়াইফ যদি হন, তাহলে ইনকাম 51,000 পর্যন্ত স্টিল আপনার পারচেস করতে হচ্ছে না, ফ্রি ইন্স্যুরেন্স, জাস্ট একটু কোপে দিতে হবে। তারপরে 4 জনের ক্ষেত্রে যদি বলি, হাজবেন্ড ওয়াইফ 2 বাচ্চা, সেই ক্ষেত্রে আপনার $78,000 পর্যন্ত আপনি নিউ ইয়র্ক স্টেটের এই ইন্স্যুরেন্সটা নিতে পারেন। আমি বলবো যে এটা খুবই অ্যাফোর্ডেবল। এই তো। আর তারপরে যদি ইনকাম আরো বেশি হয়ে যায়, একজনের 37,000-এর উপরে হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আপনার পারচেস করতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে QHP, কোয়ালিফাইড হেলথ প্ল্যান। সেই ক্ষেত্রে আপনার কত ইনকাম, সেই অনুযায়ী আপনার ইন্স্যুরেন্স পারচেস করতে হবে। তো আমি কি আরো ডিটেলস বলবো? জি, আর আরো নিঃসন্দেহে আমরা এই অঙ্কগুলো জেনে নিতে পারি, কারণ দর্শকরা পরবর্তীতে আমাদের ইউটিউবে এইটি দেখে নেওয়ার সুযোগ পাবেন যে কিভাবে আসলে কত অঙ্কের সঙ্গে কোনটি সমন্বয় করবে। অবশ্যই। তো যে কথা বলছিলেন কোন হেলথ প্ল্যান এই করবেন, সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি যে ইনকামটা 250%, এটা আপনি দেখে নেবেন, গুগলে সার্চ করলে বা আমাদের ফোন করলে আমরা জানিয়ে দেবো। 250% পর্যন্ত আমি বলবো নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ডিপার্টমেন্ট ইন্স্যুরেন্সটা খুবই ভালো। 4 জনের ক্ষেত্রে 78,000। সো ইনকাম যদি আরো হাই হয়ে যায়, এখন বাঙালিরা মাশাআল্লাহ ইনকাম ভালোই করতেছে, তো সেই ক্ষেত্রে আপনাদের ইন্স্যুরেন্স পারচেস করতে হবে, আপনারা আর ফ্রি পাবেন না। তো সেই ক্ষেত্রে পারচেস করতে হলে নিউ ইয়র্ক স্টেটে 3 ধরনের ইন্স্যুরেন্স আছে, যেটা হলো ব্রঞ্জ, প্ল্যাটিনাম আর সিলভার। এখন ডিফারেন্ট ইন্স্যুরেন্স, ডিফারেন্ট প্রাইস। সো আমি যদি ব্রঞ্জে আসি, মনে করেন কেউ ডাক্তার অত দেখাতে হচ্ছে না, জাস্ট ইন্স্যুরেন্সটা থাকাটা দরকার, সেই ক্ষেত্রে অনেকে আমার এক্সপিরিয়েন্স মতে ওরা ব্রঞ্জ প্ল্যানটা নিচ্ছে। ওইটার প্রিমিয়ামটা একটু হাই, কিন্তু প্রিমিয়াম একটু হাই, কিন্তু ওইটা বেশি ডাক্তার দেখাতে গেলে একটু এক্সপেন্সিভ হবে আর কি। না, প্রিমিয়ামটা একটু লো, সরি, ব্রঞ্জ প্ল্যানের প্রিমিয়ামটা একটু লো, ভুল বলেছি, প্রিমিয়ামটা লো, আপনি ওই ক্ষেত্রে মানি সেভ করতে পারবেন। কিন্তু অনেকে বলে যে না, আমার প্রচুর ডক্টর দেখাতে হয়, তখন প্রচুর মেডিসিন লাগে, তখন সেই ক্ষেত্রে সিলভার প্ল্যানটা নিতে পারেন। সিলভার প্ল্যানটা বেসিক্যালি এখানে ডিডাক্টেবল আসে, আমি ডিডাক্টেবল সম্পর্কে বলবো। সিলভার প্ল্যানটা বেসিক্যালি 80% ইন্স্যুরেন্স কভার করে, আর 20% আবার আপনার পে করতে হবে, এটা হলো ফার্স্ট একটা জানার বিষয়। তো সেই ক্ষেত্রে আবার ডিডাক্টেবলও থাকবে, ডিডাক্টেবল থাকতে পারে $1,000। সেই ডিডাক্টেবলটা বেসিক্যালি যে আপনি ডিডাক্টেবলটা ধরে দেয় $1,000 সিলভার প্ল্যান যদি আপনি নেন। সো বেসিক্যালি আপনার ডক্টর দেখাতে গেলে এই ডিডাক্টেবল এই পোর্শনটা আপনার মিট করতে হবে। আপনি হয়তো ডাক্তারের কাছে গেলেন, সেখানে $2,000 বিল হলো, সো সেখান থেকে $1,000 আপনার পে করতে হবে আর কি, তারপর বাকিটা আপনার ইন্স্যুরেন্স কভার করবে। ইন্স্যুরেন্স কভার করবে। একটা আমরা অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে পেয়েছি, বিশেষ করে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নিয়ে। আমি একটু প্রিমিয়াম কোন ইন্স্যুরেন্স, অর্থাৎ ব্রঞ্জে, সিলভারে কত করে দিতে হয় সেটি আপনার কাছে জানবো। তার আগে একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি এমডি আহমদ, ব্রঙ্কস থেকে বলছি। জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। আমার বয়স 73 ওভার। আমি মেডিকেয়ার সিটিজেন, আমি সোশিয়াল ভাই। আমার স্পেশালিস্ট ডাক্তারের কোনো সময় গেলে বলে যে হয় নাই, আপনার ডিনাই হচ্ছে, আপনার যে খরচ আসছে তার ডিনাই হইতে, কিন্তু পেমেন্ট আমার বয়স 73 ওভার। আমি মেডিকেয়ার সিটিজেন। আপনি কি একটু টেলিভিশনের সাউন্ডটি কমাতে পারবেন? আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, আপনি কি প্রশ্নটি বুঝতে আমি পেরেছেন? কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমি মেডিকেয়ার পার্টটা আমি দেখি না। আমি বিলো 65 মেডিকেড এসেনশিয়াল প্ল্যান অথবা কোয়ালিফাইড হেলথ প্ল্যান, বাট একটু ধারণা আছে। আমি এর আগেও দেখেছি আপনাদের এই পর্বে মেডিকেয়ার রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসছেন, তারা এসেছিল। আমি ভাইকে বলবো আপনি একজন মেডিকেয়ার রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলবেন। এখানে মেডিকেয়ার সেভিংস প্রোগ্রাম, কিছু প্রোগ্রাম আছে,
আমি বলবো যে আপনি একটু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সাথে একটু আলাপ করে নেবেন। আমাদের হোসেন ভাই, আপনি যেহেতু নিয়মিত টিভিএন দেখে থাকেন, আমরা বিভিন্ন সময় কিন্তু মেডিকেয়ার স্পেশালিস্ট যারা আছেন তাদেরকেও আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসি। পরবর্তীতে আমরা যখনই মেডিকেয়ার স্পেশালিস্ট নিয়ে আসবো, আশা করছি তার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরটি আমরা জেনে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা এরপর আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে 3টি ভিন্ন ভিন্ন প্ল্যান কেনার সুযোগ রয়েছে। এই প্ল্যানগুলোতে মিনিমাম একটা প্রিমিয়াম দিতে হয়। আপনি বলছিলেন ব্রোঞ্জে কম দিতে হয় এবং অন্যগুলোতে ব্রোঞ্জে কম দিতে হয়, অন্যগুলোতে একটু বেশি দিতে হয়। কোনটাতে আসলে কত করে দিতে হয়? এখন এই ক্ষেত্রে সাপোজ আপনি আমার কাছে ইন্স্যুরেন্স পারচেজ করতে আসলেন, এখন আপনি ইয়াং মানুষ, আপনার ডক্টরের কাছে যেতে হয় না, সেই ক্ষেত্রে আপনি ব্রঞ্জ প্ল্যানটা নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার মান্থলি প্রিমিয়ামটা দিতে হবে, বাট কভারেজটা অত ভালো না। ভালো না বলতে কি, মান্থলি প্রিমিয়াম তো দিবেনই, আপনি যদি ডক্টর দেখাতে যান তারপর 50% ইন্স্যুরেন্স কভার করবে আর 50% আপনার পে করতে হবে। ওকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আবার সিলভার প্ল্যান যান, আপনার একটু বয়স্ক যারা আছে, মনে করেন 60, প্রচুর ডক্টরের কাছে যেতে ওষুধ কিনতে হয়, সেই ক্ষেত্রে আপনি সিলভার প্ল্যানটা নিতে পারেন। সেটা প্রাইসটা একটু বেশি হবে, ব্রঞ্জ প্ল্যানের চাইতে একটু বেশি হবে, বাট ওইটার কভারেজটা প্রিটি মাচ 80% ইন্স্যুরেন্স কভার করবে আর 20% আপনার পে করতে হবে যা সার্ভিস আপনি নিচ্ছেন। আর আরেকটা আছে প্লাটিনাম। প্লাটিনামটা বেসিক্যালি 90% ইন্স্যুরেন্স কভার করবে আর 10% আপনাকে দিতে হবে। ওই প্লাটিনামের প্রাইসটা একটু বেশি। এখন ডিপেন্ড করতেছে আপনার কতটা নিড আছে। যদি টাকা সেভ করতে চান, ব্রঞ্জ প্ল্যানটা একটু চিপার হবে, ডক্টর কম দেখাতে পারবেন বা কম দেখান যারা। জি, আমরা কোয়ালিফাইড হেলথ প্ল্যান, যেটি কিউএসপি হিসেবে পরিচিত, সেখানে যেতে চাই। সেখানে ডিডাক্টেবল, কো ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স লিমিট, এইসব বিষয়ে আপনার কাছ থেকে ধারণা নিতে চাই। বিশেষ করে যাদের আয় বেশি, তারা যখন ইন্স্যুরেন্স নেবেন তখন এই বিষয়গুলো গুরুত্ব পেয়ে থাকে। তারা কিভাবে এই বিষয়গুলো সহজে বুঝতে পারবেন? সো বেসিক্যালি ডিডাক্টেবল, এটা আমি জানি অনেকেরই একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় বুঝতে। সো ডিডাক্টেবল বেসিক্যালি আপনি একটা অনেক হাই ইনকামও যদি হয়ে যায়, অনেকে জবে থেকে ইন্স্যুরেন্স নিতে পারেন। রাইট। জবে থেকে ইন্স্যুরেন্স নিতে পারেন, পাশাপাশি আমি নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ডিপার্টমেন্টের যে ইন্স্যুরেন্স গুলো বললাম সেগুলো আপনারা পারচেস করতে পারেন। সো ডিডাক্টেবলটা বেসিক্যালি আপনার যদি $1000 ডিডাক্টেবল হয়ে থাকে, এটা ইয়ারলি। সো আপনি ডক্টর যদি দেখান, তাহলে $1000 আপনার নিজের পকেট থেকে পে করতে হবে। এই ডিডাক্টেবল ডিপেন্ড করতেছে, আপনি ইন্স্যুরেন্স নেওয়ার সময় অবশ্যই দেখবেন যে কোন ইন্স্যুরেন্সে কত ডিডাক্টেবল। 1000 হতে পারে, 6100 পর্যন্ত আমি দেখেছি ডিডাক্টেবল। সো সেটা আপনার বুঝতে হবে যে কোন ইন্স্যুরেন্স আপনাকে সর্বোচ্চ ডিডাক্টেবল দিচ্ছে। আর পাশাপাশি যেটা আরেকটা বলেন যে কো ইন্স্যুরেন্সটা বেসিক্যালি ব্যাপারটা এরকম দাঁড়ায়। আমি যদি একটা উদাহরণ দেই, হয়তো দর্শকদের জন্য একটু ক্লিয়ার হবে। সাপোজ মনে করেন আপনি ইন্স্যুরেন্স পারচেস করলেন সিলভার প্ল্যান। সো এখানে আপনার ডিডাক্টেবল মনে করেন $1000। তো আপনি ফার্স্ট একটা ভিজিটে গেলেন, ডক্টরের কাছে গেলেন, সেখানে আপনার 1200 টাকা বিল হলো। তো সেই ক্ষেত্রে আপনার $1000 আপনার পকেট থেকে দিতে হবে আর $200 আপনাকে ইন্স্যুরেন্স কভার করবে। তারপর আবার নেক্সট আপনি আবার একটা বিগ কিছু হলো, হয়তো বেবি বর্ন হলো অথবা মেজর কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেখানে মনে করেন $10,000 বা $25,000 একটা বিল চলে আসলো। সেই ক্ষেত্রে আপনার ওই ডিডাক্টেবল 1000 তো বাদ যাবে। তারপর যেটা বলছিলাম কো ইন্স্যুরেন্স, এই কো ইন্স্যুরেন্সটা বেসিক্যালি 80% আর 20% হয়। সো আফটার ডিডাক্টেবল, সো 80% হলো আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ওই খরচটা বেয়ার করবে। সাপোজ যদি চাইল্ড বার্থ হয়, $25,000 বিল হয়, সো সেই ক্ষেত্রে 20% আপনার পে করতে হবে। সেই ক্ষেত্রে $5,800 আপনাকে পে করতে হবে। সো সেটা হলো কো ইন্স্যুরেন্স। সো ডিডাক্টেবল পরে আসে কো ইন্স্যুরেন্স। এরপর আমরা যদি ইন্স্যুরেন্সের লিমিট সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্স্যুরেন্সের লিমিট ওইটা আপনার দেখতে হবে যে কোন ইন্স্যুরেন্সে কত লিমিট আছে। ঠিক আছে, ওইটা আপনার ভালো করে দেখতে হবে। অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সো ওই লিমিটটা আপনার খেয়াল রাখতে হবে যখন আপনি একই সাথে যে প্ল্যানগুলোর কথা আপনি বলছিলেন, সব প্ল্যানেই কি ডাক্তার, হাসপাতাল সার্ভিস এগুলো কভার করে? হ্যাঁ, এগুলো সব প্ল্যানই আপনার কভার করে, সব সার্ভিসই কভার করে। সব সার্ভিসে কভার করে। যারা একেবারেই নতুন এসেছেন, অর্থাৎ তিনি ভাবছেন যে তিনি কোন একটা ইন্স্যুরেন্সের তার দরকার, তখন তিনি কি করবেন? খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আসলে যারা নতুন এসেছেন, যেভাবেই আসেন,
নিউ ইয়র্ক সিটি এই হেলথ ইন্স্যুরেন্সটা খুবই অ্যাফোর্ডেবল। তো যারা নতুন এসেছেন তারা ইন্স্যুরেন্স ইজিলি পেয়ে যাবেন, কারণ তাদের কোনো ইনকাম কোনো রেকর্ড নাই। তো বেসিক্যালি তারা আপনারা যে যে ভিসা নিয়ে আসছেন ডকুমেন্টেড, আবার অনেকে অন্যভাবেও আসে, সো তারাও ইন্স্যুরেন্স পেতে, বা অনেকে ট্যুরিস্টও আসেন। তো ট্যুরিস্টের ক্ষেত্রে আমি একটু বলবো যে যদি আপনারা থেকে যাওয়ার প্ল্যান করেন তারাও আপনি এই ইন্স্যুরেন্স সুবিধাটা পাবেন। তা ইটস ভেরি সিম্পল, আমরা এগুলা করে থাকি, আমাদের সাথে যোগাযোগ করবেন। বেসিক্যালি এটা ইন্স্যুরেন্স পেতে হলে আপনি কি ভিসায় আসছেন সেটার একটা ডকুমেন্ট লাগবে, আর বাসার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, ইন জেনারেল এই জিনিসগুলো লাগবে। আর এটা 1 বছরের জন্য আপনি ইন্স্যুরেন্সটা পেয়ে যাবেন, যেটা ফ্রি, আপনার সব কভার করবে। তারপরে 1 বছর পর আপনি ইনকাম করবেন, কাজ করবেন, ইনকাম হবে, ইনকাম বাড়বে, তখন আপনার ডিফারেন্ট সিনারিও কোন ইন্স্যুরেন্স আপনি পাবেন। বাট নতুন যারা আসছেন তাদের জন্য ফ্রি। সেক্ষেত্রে অনেকে যদি এটা কি নিজে নিজেই করতে পারবেন, নাকি স্টেট হেলথ সার্ভিসে আবেদন করবেন, না এজেন্সির মাধ্যমে যাবেন? অনেস্টলি আমাদের বাঙালি ভাই বোনেরা যারা আছেন, অনেস্টলি আমি বলবো এখানে মার্কেট প্লেস নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ গভ, এই ওয়েবসাইটে গেলে আপনি নিজেই করতে পারবেন। এখন অনেকেই করে, আবার যারা না করতে পারে তখন এই যে আমরা হলো মার্কেট প্লেস ফ্যাসিলিটেটর এনরোলার, সো আমরা আপনাদের হেল্প করতে পারবো। আপনারা হেল্প করতে পারবেন। কেউ যদি মনে করেন যে তিনি হয়তো শুরুতে আসার পরপরই একটা ইন্স্যুরেন্স নিয়েছেন কিন্তু তিনি সন্তুষ্ট হতে পারছেন না, তিনি হয়তো সেখানকার যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কে সন্তুষ্ট হচ্ছেন না, তার প্রাইমারি ডাক্তার এই ইন্স্যুরেন্সের সাথে রিলেটেড নয়, তিনি তার বাড়ির কাছে হাসপাতালটি এই ইন্স্যুরেন্সের সাথে রিলেটেড নয়, তিনি যে ডাক্তার দেখাতে চান বিশেষজ্ঞ সেটি হয়তো এই ইন্স্যুরেন্সে পাচ্ছেন না, তিনি যদি মনে করেন যে তিনি এটি চেঞ্জ করবেন তাহলে তিনি কি করবেন? খুবই চমৎকার একটা কোশ্চেন, অনেকে এটা অবশ্যই জেনে থাকা উচিত। নিউ ইয়র্ক সিটি এবং আমেরিকা অপরচুনিটির দেশ। আপনি একটা ইন্স্যুরেন্সে ঢুকলেন, এখন আপনার সারা বছর থাকতে হবে এই ইন্স্যুরেন্স, আপনি চেঞ্জ করতে পারেন? নো, নট লাইক দ্যাট। আপনি ইন্স্যুরেন্স চেঞ্জ করতে, বাট একটু নিয়ম আছে যে আপনি একটা ইন্স্যুরেন্স প্ল্যানে যদি নিবন্ধন করেন তাহলে 90 ডেজ পার হয়ে গেলে তখন ওরা স্পেশাল কোনো রিজন ছাড়া অন্য ইন্স্যুরেন্সে সুইচ করতে দেয় না। তাই বলে যে দেবে না তা না, আপনার যদি স্পেশাল রিজন থাকে আপনি অন্য ইন্স্যুরেন্স প্ল্যান করতে সুইচ করতে পারবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়েছি আপনার কাছে। একই সঙ্গে দর্শক আপনারা যারা দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে আসলে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, হেলথ প্ল্যান ইন্স্যুরেন্স আপনি পছন্দ করবেন তখন আপনি যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হলো যে আপনি নিয়মিত যে ডাক্তারকে দেখান সেই ডাক্তার কোন মেডিকেল প্ল্যানের অধীনে আছেন সেটা একটু জানার চেষ্টা করবেন। একই সাথে আপনি এই প্ল্যানটার নেটওয়ার্কটা দেখুন, অর্থাৎ তাদের অধীনে থাকা ডাক্তার, তাদের হাসপাতাল, ক্লিনিকগুলো আপনার বাড়ির কাছাকাছি কিনা সেটা জানার চেষ্টা করুন। এই হেলথ প্ল্যান আপনার ওষুধের কাভারেজ দেয় কিনা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আপনি যে ফার্মেসি থেকে ওষুধ নেন হেলথ প্ল্যানটি সেইখানকার প্রেসক্রিপশন করতে দেবে কিনা সেটাও জানার চেষ্টা করবেন। এবং শুধুমাত্র অসুস্থ থাকার সময় যে হেলথ প্ল্যান নিতে হবে এটি নয়, এই হেলথ প্ল্যানের অধীনে আপনি কি আসলে সুস্থ থাকার জন্য যে বিষয়গুলো দরকার এইটি নিয়ে তাদের কোনো স্পেশাল প্রোগ্রাম আছে কিনা সেটাও দেখার চেষ্টা করবেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরবো শীঘ্রই, সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দিভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই পর্যায়ে আমরা কথা বলবো বাড়ি কেনার আগে ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে কি ধরনের পরামর্শ নেবেন এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন হোম লোন অফিসার নাসির লস্কর। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। থ্যাংক ইউ। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেটি একেবারেই আমাদের সাবজেক্ট যেটি আমরা ঠিক করেছি, অর্থাৎ আপনি যখন বাড়ি কিনবেন তখন আপনার ট্যাক্স ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ ভালো একটা ইন্টারেস্ট রেট ঠিক করার জন্য। এখন অনেকে যেটা করেন সেটা হলো যে ট্যাক্স ফাইলটা তিনি রেগুলার করেন, যখন তিনি বাড়ি কেনার কথা ভাবছেন তখন গিয়ে বাড়ি কেনেন, তখন গিয়ে আপনাদের সাথে কথা বলেন। কিন্তু অনেকেই মনে করেন যে বাড়ি কেনার আগেই ট্যাক্স ফাইলটা করার সময় আপনাদের সাথে আলোচনা করা উচিত। আপনার কাছে কি মনে হয়? ট্যাক্স ফাইল করার আগে যে আপনারা যেন বসতে পারেন এটা ভালো হয়, কারণ হচ্ছে আমরা আপনার লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স ফাইলগুলো আমি দেখবো এটার মধ্যে আপনারা ট্যাক্স ফাইলটা করতেছেন কিভাবে। তারপরে আপনারা ওইটার মধ্যে দেখবো আপনাদের স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড আছেন, স্পেশালি উবার ড্রাইভার, ওনারা বিজনেসের জন্য একটা গাড়ি কিনে থাকেন, ওই গাড়িটার মধ্যে একটা ডিপ্রিসিয়েশন থাকে, ওই ডিপ্রিসিয়েশনটা যেন উনি ট্যাক্স ফাইলের মধ্যে ঢুকাইতে পারেন, ওইটা আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারি। এখন ওই যে তারপরে ওনার মাইলেজ আছে, ওনারা অনেক মাইল চালান বছরের মধ্যে, ওই মাইলেজটার পার মাইল আমরা 0.26 to 0.28 সেন্টস পার মাইলে আমরা নিতে পারি, এটা একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়, ওইটাও আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারি। তারপরে যে ওনাদের গড় থাকে, ইফ দে ওন দ্য হাউস,
তারপর অনেক সময় আমি দেখছি ওনারা কি করে রেন্টালটা অনেক কম দেখায়, অনেক সময় দেখায় না, অনেক সময় দেখাইলে অনেক কম করে দেখায়। ও রেন্টালটা যদি পুরা দেখাইতে পারেন তাহলে ওটাও আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি। তারপরে ওইটার মধ্যে আবার বাড়িটার মধ্যে আবার ডিপ্রিসিয়েশন থাকে, যে বাড়িটার ডিপ্রিসিয়েশনটা ওইটাও আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি। তারপরে আবার ওয়ান টাইম রিপেয়ার যেটা আছে ওইটা যেন ওনাদের কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট থাকে, আর যেন ওনারা যে প্রুফ দিতে পারেন যে ওনারা পে করছেন, রিসিট দিতে পারেন, তাহলে ওই রিসিটটা বেস করে যে প্রুফ দিয়ে আমরা ওইটাও একটা ইনকাম হিসাবে ইউজ করতে পারি। কিন্তু ওইটা হবে ওয়ান টাইম রিপেয়ার, যেটা ওইটাও করতে পারি। এগুলো জিনিস যে আমরা যে কন্ট্রাক্টে আপনার ট্যাক্স ফাইল করার আগে যে পয়সা ডিসকাস করতে পারি ওইটা অনেক বায়ারদের জন্য ভালো। একটা অনেক সময় ইনকামটা যদি কমও থাকে তাহলে এগুলা দিয়ে কভার করা যায়। তারপরে আপনার যারা W2 ইনকাম আছেন, সেম থিং আমি অনেক সময় দেখছি ওনারা ট্যাক্স ফাইলের মধ্যে অনেক কমই রেন্টালগুলো দেখায়। রেন্টালগুলো দেখাইলে এগুলো রেন্টালগুলো যে ঠিকভাবে দেখায়, অনেক সময় 3 ফ্যামিলি বাড়ি দেখাইতেছে একটা ইনকাম, একটা রেন্টাল ইনকাম, যেটা দুইটা দেখাইতে পারে, এটা দুইটা ইনকাম, এটা আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি। সেম টাইম ওনাদের যে বাড়ির যে ডিপ্রিসিয়েশনটা আছে ওইটা আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি। তারপরে আবার রিপেয়ার, সেম থিং, রিপেয়ারটাও আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি, কিন্তু ওয়ান টাইম রিপেয়ার্স। এর জন্য আমরা আগে যে বসতে পারি এই জিনিসগুলো আমরা ডিসকাস করতে পারবো, আমরা বুঝতে পারবো কিভাবে ট্যাক্স ফাইল হইতেছে লাস্ট 2 ইয়ার্সের, আমরা পিছনে দেখবো কিভাবে ট্যাক্স ফাইলগুলো করা হইতেছে। এইভাবে আগে বাড়লে আমার মনে হয় ভালো হবে। কত আগে যখন আপনাদের সাথে বসবেন, সেটা কি আপনারা যেহেতু লাস্ট 2 ইয়ার্স এটা দেখবেন, তার মানে কি 2 বছর আগে থেকে আপনাদের সাথে বসা উচিত, নাকি আরো আগে থেকে? যেহেতু এই প্রিপারেশন গুলোর বিষয় আছে, আপনি যে ডকুমেন্টস গুলো দেখবেন বলছেন, সেই ডকুমেন্টস গুলো তো তাকে জানতে হবে, প্রস্তুত রাখতে হবে। জি, ট্যাক্স সিজন শুরু হইতেছে নেক্সট ইয়ারে, এখন বসতে পারলে ভালো। নেক্সট ইয়ারে করার আগে এখন যেন বসতে পারেন। শুধু ট্যাক্স ফাইল না, আমরা আরও জিনিস আছে, যেমন কি ধরেন আপনার ট্যাক্স ফাইল লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স ফাইল, যে W2 আছে ওনাদের, কেরো W2 আছে, 1099 আছে কাউদের, আমরা দেখতে পাবো ওগুলো ট্যাক্স ফাইলগুলো কীভাবে করা হয়েছে। ওগুলা দেখতে পারলে আমরা একটা আইডিয়া পাওয়া যাবো এইভাবে করছেন। বেসড অন দ্যাট উই ক্যান গিভ দেম আইডিয়া হাউ দে ক্যান। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ লাইক স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের অনেক ইনকাম আছে, ওনারা শো করেন না। এগুলো আমরা বৈশা ডিসকাস করলে ওইগুলাতে ওনারা অনেক ফায়দা নিতে পারবেন। সেটা কি তিনি যে সিপিএ কে দিয়ে এটি সাবমিট করছেন, ট্যাক্স ফাইল জমা দিচ্ছেন, তিনি কি তাকে বলে দিচ্ছেন না যে আপনার এই এই বিষয়গুলো সতর্ক থাকা উচিত? আপনাদের অবজারভেশন কি, যারা আপনাদের কাছে লোনের জন্য আসে তখন কি আপনি দেখেন যে সিপিএরা এই বিষয়টি তাদেরকে বলেন না নাকি? সিপিএ তারা অফকোর্স আপনার তারা তো জানেন না যে আপনার উনি অনেক সময় বাড়ি কেনার জন্য অনেক সময় অ্যাকাউন্টেন্ট অথবা সিপিএ তারা জানতেছেন না, জানলেস আমরা বলতেছি যে ভাই আমি বাড়ি কিনবো, আমাকে কি কি জিনিসগুলো করলে আমাদের জন্য ভালো, তারা যদি জানতে পারে তাহলে অফকোর্স তারা হেল্প করবে। কিন্তু বেস্ট হবে, কারণ আমরা হচ্ছে লোন অফিসার, তো আমরা বুঝতে পারি কোন জিনিসটা অ্যাড করলে কিভাবে কি করলে ভালো হবে। এই জন্য আমরা ওইভাবে বসলে আমি বুঝতে পারবো এই জিনিসগুলো অ্যাড করলে, তারপরে ডিসকাস করে তারপরে আমাদের সিপিএর সাথে গিয়ে ডিসকাস করলে আমার মনে হয় ভালো হবে। মানে আপনার পরামর্শ, যারা বাড়ি কেনার কথা ভাবছেন তারা এখন থেকেই, অর্থাৎ যখনই আপনি তো নিঃসন্দেহে ট্যাক্স ফাইল করছেন, তখন আপনি এই ট্যাক্স ফাইলটা করার আগেই একজন লোন অফিসারের পরামর্শ নেন, তাহলে তিনি আপনাকে বলতে পারবেন যে কোন কোন তথ্যগুলো আপনি এই ফাইলের মধ্যে দিয়ে দেওয়া উচিত, যাতে আপনার বাড়ি কেনার সময় সুবিধাটা হয়। জি, কি সুবিধাটা হয়? যেমন কিন্তু আপনি একজন লাইসেন্স লোন অফিসার, যার লাইসেন্স আছে, ওনার সাথে বসবেন, বসে ডিসকাস করবেন, ভাই আমি বাড়ি কিনবো, এই জিনিসগুলো আমার ট্যাক্স ফাইল লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স ফাইল এইটা আমি এইভাবে ফাইল করতেছি। তখনই আপনার লাইসেন্স লোন অফিসার দেখতে পারবে কোন জিনিসটা এখানে বসানো হয়নি। ওই জিনিসগুলো বলবে, দেখেন আপনি অ্যাকাউন্টেন্টের সাথে ডিসকাস করেন, যদি এই জিনিসগুলো বসানো যায় আপনার ইনকাম এগুলা থেকে আমরা বাড়াইতে পারবো, এগুলাতে আপনার ট্যাক্স পে করতে হবে না, কিন্তু আপনার ইনকাম হিসাবে আমরা ইউজ করতে পারবো এই জিনিসগুলোকে। তখন ওনার জন্য একটা ফায়দা হয়ে গেল, ওটা লো ইনকাম হইলে এগুলা কভার করে দিল ইনকামটাকে, এই জন্যই। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনটি নিতে চাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি জসিম বলছি ব্রুকলিন থেকে। জি, আমি একটা কথা জানতে চাইছিলাম, এখন মর্গেজ রেট কত চলে? আমি নো ইনকামে বাড়ি লিতে হইলে ওদের কত এখন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। রেট হচ্ছে ভাই বেসড অন এভরিবডির সিচুয়েশন। কেউ কিনতেছেন এক ফ্যামিলি বাড়ি, ওনার ক্রেডিট স্কোর হইতে পারে ভালো, উনি ডাউন পেমেন্ট দিতেছেন বেশি, ওনার স্কোরটা রেটটা একটু ভালো হবে। কেউ ক্রেডিট স্কোর লো, এক্সকিউজ মি, কেউ ক্রেডিট স্কোর লো আর ডাউন পেমেন্ট লো দিতেছেন, ওনারটা ডিফারেন্ট হবে। এখন আপনি যদি নো ইনকামে করেন তাহলে আপনি কি যে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে কিনবেন নাকি ওনার? নো ইনকামে কিন্তু আপনি ওনার অকুপাইড কিনতে পারবেন না, আপনি শুধু ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারবেন। আপনি কি এটা ফার্স্ট টাইম কিনতেছেন নাকি আপনি অন্য কোনো বাড়ি ওন করেন? জি,
উনি লাইনে নেই, জি। সেখানে আপনি প্রশ্নটি হয়তো নিতে পারছেন না, Okay. কিন্তু নিঃসন্দেহে তিনি কিছুটা উত্তর পেয়েছেন। জি। আমরা এরপর যে বিষয়টি জানতে চাই আপনার কাছে সেটি হলো FHA লোন। সেই বিষয়টি জানতে চাই, কারা FHA লোনটা পাচ্ছেন এবং এইটা আসলে কি? এফএইচএ লোন, এফএইচএ মানে হচ্ছে ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন, এটা ফেডারেল গভর্নমেন্টে ইনশোর করে। এটা মোস্ট অফ দ্য টাইম আমি দেখছি যে যাদের ভালো ইনকাম আছে কিন্তু ক্রেডিট স্কোরটা লো, অথবা আপনার ডাউন পেমেন্টটা অনেক লো, তারাই এফএইচএ লোনের দিকে যায়, কারণ এফএইচএ লোনের রেটটা অনেক ভালো থাকে। ধরেন 3.5% ডাউন দিয়ে ওনারা কিনতে পারতেছেন। যদি আপনার ক্রেডিট স্কোর 580 উপরে হয় তাহলে 3.5% ডাউন দিয়ে কিনতে পারতেছেন, অথবা 580 নিচে যদি হয় ক্রেডিট স্কোর, তখন আপনার ডাউন পেমেন্ট 10% আর হায়ার মধ্যে দিতে হতে পারে তখন। এটার মধ্যে 3.5% যদি কিনেন তো এটার মধ্যে একটা এমআই লেগে যাবে। এমআইটা আপনার এটা লাইফ টাইমের মধ্যে থাকবে, এটা আপনি সরাইতে পারবেন না, 30 ইয়ার্সের জন্য এটা থাকবে। এখন যদি আপনি 10%-এর উপরে দিয়ে দেন তাহলে আপনার ওইটা 11 বছর পর্যন্ত এটা থাকবে, 11 বছর পর্যন্ত এটা সরাইতে পারবেন না। ডাজন্ট ম্যাটার ইফ ইউ পুট ইভেন 20%, 25%, ওইটা থাকবে আপনার 11 বছর পর্যন্ত। এটা সরাইতে হইলে আপনার রিফাইন্যান্স করতে হবে। এদার আপনার রিফাইন্যান্স করে কনভেনশনাল লোন করে নিলেন, যখন আপনার বাড়ির ইকুইটি বাইরে গেল তখন আপনার 20%-এর উপরে চলে গেল, তখন আপনি কনভেনশনাল লোন করে ওইটা রিমুভ করতে পারবেন মর্গেজ ইন্স্যুরেন্স, এমআই যেটা মর্গেজ ইন্স্যুরেন্স। এখন ওইটার জন্য আপনার রিফাইন্যান্স করতে হবে, ওটা ক্যাশ দিয়ে পে করতে হবে। এখন যদি আপনার এইটার মধ্যে আবার আপনার 2 or 3K রিহ্যাব লোন আছে, যেটা রিহ্যাব যেটা লোন, এটা আপনার যে বাড়িতে কাজ লাগে, কাজ করাইতে হয়, তাহলে এর কাজের পয়সাটা আমরা এই লোনের মধ্যে করাই দিতে পারি। এটা আপনার as long the let's say if it's a big work like 50,000, 100,000, in that case you need to hire a contractor, licensed contractor has to give how much it's going to cost and everything. Based on that we can give you loan to fix the house, but income has to cover this. And also let's say if it's around 18,000, then also we can give without contractor, we can get the loan for you from the FHA loan. And there's a two kind of mortgage insurance in this loan. একটা হচ্ছে upfront mortgage insurance আর একটা হচ্ছে MI mortgage insurance. Upfront mortgage insurance যেটা, এটা হচ্ছে আপনার এক টাইম পে করতে হবে, যেটা লোন অ্যামাউন্ট আছে ওইটার 1.75% ওইটা আপনার আপফ্রন্ট এক টাইমে পে করতে হবে। আর যেটা এমআই যেটা আছে ওইটা হচ্ছে আপনার লাইফ টাইমের জন্য, যে 3.5% দেন ওইটা লাইফ টাইমের মধ্যে আপনার এটা মর্গেজের সাথে মান্থলি পেমেন্টের সাথে বিল্ড হয়ে যাবে, ওইটা আপনার প্রত্যেক মান্থলি পেমেন্টের মধ্যে ওইটা থাকবে। এখন যদি আপনি 10% হায়ার দেন তো 11 বছর পর্যন্ত থাকবে, ওইটা আপনার মান্থলি পেমেন্টের মধ্যে থাকবে, 11 বছর পর্যন্ত ওটা পে করতে হবে। মোস্ট অফ দ্য টাইম আমরা দেখেন এফএইচএ লোন তারা লাইক যে $1 million হয় বাড়ি কিনেন 1 to 4 ফ্যামিলি, দেখা যাবে আপনার মান্থলি এমআই যেটা মর্গেজ ইন্স্যুরেন্স এ বিগ অ্যামাউন্ট, ইভেন তো লোয়ার ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিনতে পারতেছেন বাড়ি, ইভেন ক্লোজিং কস্টও এটার মধ্যে অ্যাড করা যায়, যতটা ক্লোজিং কস্ট আছে অ্যাজ লং ইউর ইনকাম কাভার্স ইট, ইউ ক্যান ইভেন পুট দ্য ক্লোজিং কস্ট ইন দেয়ার। সো এগুলা সব কিন্তু এমআই যেটা এটা সরাইতে হলে সবসময় আপনার রিফাইন্যান্স করতে হবে অথবা আপনার লাইক ক্যাশ দিয়ে করতে হবে। এখন যেন $1 million বাড়িটা হয় তখন আপনারা দেখবেন এমআইটা অনেক বড়, $400-500 একটা এমআই চলে আসতে পারে। এই ক্ষেত্রে মোস্ট অফ দ্য আমি দেখছি বায়ার তারা কিনে ফেলে, আর কেনার পরে যখন বাড়ির ভ্যালুটা অ্যাটলিস্ট 20%-এর উপরে চলে যায় তখন ওরা কি করে ওটা রিফাইন্যান্স করে এমআইটা সরায় আনে। তো এইভাবে করেন আর কি। অর্থাৎ রিফাইন্যান্স করার সুযোগটা এই ক্ষেত্রেও আছে, লোনের ক্ষেত্রে আছে। কারা এটি পান সে বিষয়টি জানবো। এর আগে যে দর্শক টেলিফোনে ছিলেন তার আপনি প্রশ্ন করেছিলেন, তিনি উত্তরটি দিতে পারেননি, তিনি আবারও সংযুক্ত হয়েছেন। জসিম ভাই, আপনার প্রশ্ন, আপনার কাছে হোম লোন অফিসার একটি প্রশ্ন করতে চেয়েছিলেন, সেটি আপনি একটু বলেন। ভাই আপনার কি এটা কি আপনার কি অন্য কোনো বাড়ি আছে নাকি এটা আপনার ফার্স্ট টাইম এই বাড়িটা কিনতেছেন? এটা ফার্স্ট টাইম, অন্য বাড়ি আছে বাফলোতে, এখানে একটা বাড়ি ব্রুকলিনে ফার্স্ট টাইম কিনতে চাইতেছি আর কি। আপনার বাড়িটা কি ব্রুকলিন নাকি বাফলো? নো ইনকাম দিয়া এখন কত মর্গেজ রেট কত চলতেছে? জি, ফার্স্ট অফ অল আপনার এটা যে বাড়িটা কি আপনার বাফলোতে নাকি এখানে বাড়িটা? এখানে কিনবে, এখানে কিনবে, কিন্তু আপনার একটা বাড়ি আছে বাফলোতে? জি। আচ্ছা, আপনি যে বাড়ি ওন করেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে কিনতে পারবেন এখানে। তখন ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে কিনেন তখন আপনার রেটটা আমরা এক্স্যাক্টলি বলতে পারবো, ওটা আপনার ডিপেন্ড করবে কয় ফ্যামিলি বাড়ি কিনতেছেন, আপনার ক্রেডিট স্কোর কত। কিন্তু রেটটা অ্যাকুরেট বাই যখন আমরা সিস্টেমে না ঢুকাইছি তখন তো এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না। এটা বলবে আইডিয়া নেওয়ার জন্য আর কি। ওয়ান ফ্যামিলি ধরেন 800 এর ভিতরে হইলে কত টাকা আসতে পারে?
আপনি একটা কাজ করেন, আপনি আমার নাম্বার আছে, আমার ফোন দিন, আপনার একটু আরো কিছু কোয়েশ্চেন আছে, কিন্তু ডাইরেক্টলি এভাবে রেটটা বললে আমি রং করে ফেলবো। এই জন্য বেস্ট হবে আপনি আমার একটা ফোন দিলে আমি আপনার সাথে ডিসকাস করে দেন আই ক্যান প্রবাবলি টেল ইউ হোয়াট কাইন্ড অফ রেট ইউ ক্যান গেট। আমার কাছে অনেক ব্যাংক আছে ইনক্লুডিং চেজ। জি, মর্গেজ রেট কত চলে এখন? রেট একজনের এক একটা রেট হয়। ধরেন কেউ রেট পাইতেছে, ধরেন এফএইচ এর যেগুলো রেট এগুলা লো রেট, তারপরে কনভেনশনাল আর একটা রেট, আর কেউ ধরেন ওয়ান ফ্যামিলির একটা রেট, টু ফ্যামিলির একটা রেট, আপনার ইনকাম ভালো আপনার একটা রেট, আপনি ডাউন পেমেন্ট বেশি দিতেছেন। নো ইনকাম দেখাইলে কত রেট কত পাবে? ওইটা আপনার সাথে আমি কথা বললে আমি বলতে পারবো, বললে আপনি রং হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনার ডিসিশন আমি বুঝতে হবে আপনি কি সিচুয়েশনটা কি। এই জন্য আপনি আমাকে একটা ফোন দিলে আমি আপনার সাথে এটা ভালোভাবে ডিসকাস করে আপনি বলতে পারবো। ওকে ওকে, তাহলে ভাই যে আপনি আমার ফোন দিয়ে, আপনার নাম্বার আছে আপনার কাছে, আপনি আমার ফোন দিন, ফোন দিলে আমরা আই ক্যান আস্ক ইউ মোর ডিটেইলস, দেন আই উইল টেল ইউ অ্যাকুরেটলি, দেন ইট উইল বি মাচ বেটার। ওকে জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। জি ভাই। এইসব বিষয়গুলো আপনি অনেক সময় গুগল করলেও কিন্তু আপনি এই প্রশ্নগুলো উত্তর পাবেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখছি আজকের যে রেটটি আছে, একটু দর্শকদের যদি জানে যে 30 বছরের জন্য যে মর্গেজ রেট সেটি বলছে 6.96, 15 ইয়ার্সের জন্য 6.23%, এবং অ্যাডজাস্ট করার যে মর্গেজ রেট সেটা হলো 6.47%। এটি একটা প্রাথমিক ধারণা দিলাম, তবে আপনি যে কোনো একজন হোম লোন অফিসারের সাথে কথা বলে আসলে সরাসরি জানতে পারবেন যে আপনার পরিস্থিতি অনুযায়ী কত আসলে। এটা হচ্ছে আপনার বেসড অন ডিপেন্ড করে আপনার যখন কয় ফ্যামিলি বাড়ি কিনতে আছেন, কত পার্সেন্ট ডাউন দিতে আছেন, তারপরে আপনার ক্রেডিট স্কোরটা কত, এগুলো সব বেস করে এটা এই রেটটা যখন আপনি দেখবেন সিস্টেমে যখন ঢুকাবেন এই রেটগুলো টোটালি চেঞ্জ হয়ে যাবে। কেউ পাইতেছে ধরেন 5.875, কেউ পাইতেছে 6%, কেউ পাইতেছে 7%, কেউ 7.5, এরকম ডিফারেন্ট, এভরিবডি ইজ টোটালি ডিফারেন্ট। সো রেট ইজ সামথিং আনটিল উই হ্যাভ দ্য লোন, আনটিল উই পুট ইট ইন দ্য সিস্টেম, তার ডিসক্লোজার পায়, ডিসক্লোজার সাইন করা হয়, বা যখন ডিসক্লোজার সাইন করবেন তারপরে আমরা দেখতে পারি রেটটা কি হবে। ডিসক্লোজার সাইন করার আগ পর্যন্ত আমরা রেট বুঝতেই পারবো না উনি কি ধরনের রেট পাবেন। এই জন্য আমরা এরকম আনএকুরেটলি বললে পরে আবার ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমি ভুলটা বলতে চাই না, এই জন্য পাবলিক মিডিয়া কিংবা গণমাধ্যমে এসে ভুল কোনো তথ্য আমরা দিতে চাই না বলে স্পেসিফিকলি তার অবস্থা বিবেচনা করে আপনারা সেটি জানাতে পারেন। আপনার কাছে এরপর যে প্রশ্নটি করতে চাই সেটি হলো যে অনেক কিছু তো পাল্টে আছে, নতুন প্রেসিডেন্ট আসছে, তিনি অভিবাসন খাতে অনেক কিছু পরিবর্তন করছেন, বাণিজ্য নীতিতে অনেক কিছু পরিবর্তন করছেন, রিয়েল এস্টেট সেক্টর কিংবা বাড়ি কেনার জন্য এখনকার যে সময়টাকে সেটাকে সুসময় বলবেন না দুঃসময় বলবেন? এক্স্যাক্টলি কেউই বলতে পারবে না কি হবে সিচুয়েশন। আমরা হোপ করতেছি নেক্সট ইয়ারে ভালো হবে। ইলেকশনের আগে আমরা বলছিলাম, আমরা বোধহয় ডিসকাস করছিলাম রেট বোধহয় নিচের দিকে যাবে, কিন্তু নোবডি নোজ, ইনস্টেড অফ গোয়িং ডাউন ইট ওয়েন্ট আপ। ইলেকশনের আগে রেটটা ছিল নিচে, এখন একটু উপরে চলে গেছে, আবার নিচের দিকে আসতেছে। তো হোপ করতেছি বাই নেক্সট ইয়ার রেটটা ভালো হওয়ার জন্য, কিন্তু এইটা রেট সম্বন্ধে কেউই বলতে পারবে না কালকে রেট কি হবে। ইটস বেসড অন 10-year treasury, it's based on job market, inflation, is all based on those things. So nobody can tell what's going to happen on the rate. অর্থাৎ অনেকে আশায় বসে আছেন যে ইন্টারেস্ট রেটটা কমে আসবে, সেটা একদম নিশ্চয়তা দিয়ে বলার কোনো সুযোগ নেই। না, এটা সুযোগ নাই, এটা আমরা হোপ করি, আমরা আশা করতেছি এটা আসুক, আসলে ভালো হবে, আমরা হোপ করতেছি ইনশাল্লাহ নিচে আসবে। জি, একেবারে শেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, যারা বাড়ি কিনবেন বলে ভাবছেন তাদের জন্য, তারা প্রস্তুতি নেওয়ার জন্য আপনি কি ধরনের পরামর্শগুলো দেবেন? আপনারা কোনো লেট করবেন না, আর পুরানো যে কার্ডগুলো আছে এগুলা কোনো স্টাফ করবেন না, কারণ এগুলোর সাথে লাইন অফ ক্রেডিট থাকে। আপনার যে ক্রেডিট কার্ডগুলো স্টাফ করে দেন, তো লাইন অফ ক্রেডিট চলে যাবে, আপনার ক্রেডিট স্কোর ড্রপ করতে পারে। তারপরে আপনি বেশি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবেন না, কারণ বেশি অ্যাপ্লাই করলে ক্রেডিট কোম্পানি তারা আপনার ক্রেডিট রিপোর্ট রান করতে থাকবে, আপনার ক্রেডিট ড্রপ করতে পারে। তারপরে আপনার ক্যাশ পয়সাগুলো অ্যাকাউন্টে ডালবেন না, ক্যাশ পয়সা ব্যাংকে অ্যালাউ করে না, অ্যাটলিস্ট 2 মাস আগে থেকে ক্যাশ পয়সা অ্যাকাউন্টে ডালবেন না। আর আপনার যে কোনো পছন্দিতা লোন অফিসার থাকেন, অথবা আপনার যদি আমার সাথে বসতে চান, তাহলে আপনারা লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন উইথ W2, 2 years W2, আপনার 4টা পে স্টাফ, আপনার আইডি কপিস, লাস্ট 2 month ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সব নিয়ে আমার অফিসে চলে আসেন। আমি আপনাদের সব কিছু দেখিয়া, তারপরে আপনাদের ইনকাম, তারপরে আপনার ট্যাক্স ফাইলগুলো দেখিয়া, তারপরে আপনার সেলফ এমপ্লয় হন যেগুলো আপনার ঢুকাইতে পারেন ট্যাক্স ফাইল, আমি এগুলো সম্বন্ধে আমরা কথা বলতে পারবো। তারপরে আপনার অ্যাকাউন্টেন্টের সাথে ডিসকাস করবেন, আমি আপনার প্রি অ্যাপ্রুভাল দিলাম, তারপরে আপনারা গিয়ে ঘর দেখা শুরু করবেন। অথবা আপনার যে কোনো পছন্দের লোন অফিসার থাকেন, ওনার সাথে কথা বলে আপনার একটা লোন জন্য প্রি অ্যাপ্রুভাল নেবেন। প্রি অ্যাপ্রুভাল নেওয়ার পরে আপনারা ঘর দেখতে যাবেন।
এই জন্য আগে থেকে প্রিপারেশন নেবেন, কিছু অসুবিধা থাকলে ক্রেডিট উপরে কোনো প্রবলেম থাকতে পারে, ওইটা আগে থেকে আমরা ঠিক করে নিতে পারবো। এইভাবে করলে আপনার জন্য অনেক অনেক ভালো হবে। অনেক ধন্যবাদ নাসির লস্কর, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। বিশেষ করে আপনারা যারা ভাবছেন যে বাড়ি কিনবেন তারা এখনই প্রস্তুতি শুরু করতে পারেন, এবং এটার ক্ষেত্রে তিনি বলছেন যে 2 বছর আগে থেকে যদি আপনি ট্যাক্স ফাইল করার সময় কিছু বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, তাহলে এটি বাড়ি কিনতে শেষ পর্যন্ত আপনার এই ট্যাক্স ফাইল আপনার জন্য একটা উপকারী ভূমিকা রাখতে পারবে, অর্থাৎ এটি আপনাকে সহায়তা করবে ভালো একটা বাড়ি কিনতে, এবং সেই পরামর্শগুলো তিনি দিয়েছেন। দর্শক যারা দেখছিলেন অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।